তো বাজিমাত করল মোদি। ঠিক নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক, ডাবল হলো মহিলা ও যুবকদের ভাতা, তাই জিতবে বিজেপি। শুভ সন্ধ্যা, আমি রাজেন গুহ। আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। দিনের শেষে আগামী 3 দিন খুব হবে চা সিঙ্গারার উপর জল্পনা কল্পনা। কে জিতছে, কার সভায় বেশি লোক, টিএমসি কত আসন পাবে, মুসলিম আর মহিলাদের ভোট সিপিএম কে টেক্কা দেবে কিনা, কোন রঙের আবির বেশি বিক্রি হয়েছে। আর আপনারা গত 1 মাস ধরে দেখেছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহর জৌলুস ভরা সভা। আপনারা ভাবছেন শুভেন্দুর রক্তচক্ষু আর চোখা চোখা কথা জেতাবে বিজেপিকে। আপনারা এটাও ভাবছেন শ্রমিকের আবেগপ্রবণ রসালো বক্তৃতা 77 থেকে 160-এ নিয়ে যাবে বিজেপিকে। আপনারা আরো ভাবছেন এবার তো বাজিমাত করলো মোদি। ঠিক নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক, ডাবল হলো মহিলা ও যুবকদের ভাতা, তাই জিতবে বিজেপি। সাথে আবার যুবকদের ইন্টারেস্ট ফ্রি লোন। দেখুন, আপনাদের মধ্যে অনেকে আবার এও ভাবছেন বিজেপি জিতবে কারণ দাবাং অমিত শাহ জানে কিভাবে ইডি ইনকাম ট্যাক্স সিবিআই কে দিয়ে টিএমসি কে টাইট করতে হয়। লোহা লোহাকে কাটে। রেড, আরো রেড, অ্যারেস্ট, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, টিএমসি গুন্ডাদের বন্দি, সমস্ত পুলিশকে বদল, বুথ কবজা সেন্ট্রাল ফোর্সের হাতে, সিসিটিভি ক্যামেরা দিয়ে নজর, সব টিএমসি অনুগামীদের নির্বাচনের চৌহদ্দির বাইরে করে দেওয়া। সব দিক থেকে বেঁধে দিয়েছেন অমিত শাহ এবার বাংলার নির্বাচনকে। সিধে করে 56 ভোটও কেটেছেন অমিত শাহ। কিন্তু এগুলো সবকিছু করেও 2026-এর নির্বাচন বিজেপি জিততে পারবে কি? দেখুন, যতদিন মমতা আছে আবেগ আছে। গ্রাম বাংলার মানুষ আবেগে ভোট দেয়। তারা ভাঙা রাস্তায় হেঁটেও মমতাকে ভোট দেয়। আর শুভেন্দু সেই আবেগ জাগাতে পারে। আর সিধে করে নির্বাচন কমিশন ইডি সিবিআই কে দিয়েও সেই আবেগকে চাপা দেওয়া যাবে না। আর আমি যা বলছি দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব তা বোঝেন। তাই বিজেপির সব নির্বাচন স্ট্র্যাটেজি এই ভোটে 3টে জিনিসের উপর নির্ভরশীল ছিল। 1, এই ভোটে বিজেপির সামনে হিন্দু ভোটের অঙ্ক ছিল পরিষ্কার। হিন্দু 70%। 2021-এ মানে গত নির্বাচনে বিজেপির হিন্দু ভোট ছিল 45 থেকে 48%। আর মাত্র 4% হিন্দু ভোট এই 26-এ নির্বাচনে যদি বিজেপি বেশি টানতে পারে তাহলে 40টা থেকে 50টা সিট বেশি আসবে গতবারের 77-এর উপরে। এটা স্ট্র্যাটেজি 1, যেটা দিল্লিতে বসে নির্ধারিত হয়েছিল। 2, মহিলা। দেখুন, 5% মহিলা ভোট বেশি টানতে পারলেই বিজেপি 30 থেকে 40টা সিট বাড়াতে পারবে। 3, বুথ ম্যানেজমেন্ট। অমিত শাহর নির্দেশ ছিল আর কিচ্ছু না, প্রতিটি বুথে 15টা ভোট বাড়াও, মাত্র 15টা ভোট। অঙ্কটা বুঝুন, একটা কনস্টিটুয়েন্সিতে 250 থেকে 300 বুথ আছে। প্রতি বুথে যদি অমিত শাহর নির্দেশ অনুসারে বিজেপি কর্মীরা 15টা ভোট বাড়াতে পারে তাহলে 4500 ভোট বেড়ে যাবে একটা কনস্টিটুয়েন্সিতে। আর তাতেই সিট 30টা বেড়ে যাবে। কারণ 30টা সিটে বিজেপি হেরেছিল 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনে ঠিক এই ব্যবধানে, 5000 ভোটের ব্যবধানে। তার মানে অঙ্কটা দাঁড়াচ্ছে 15টা ভোট প্রতি বুথ। কিন্তু আমার অনেক আগেই, মানে আজকে যেটা আমি আপনাদের বোঝাচ্ছি সেটা অনেক আগেই আর একজন বুঝে গেছিল, তা হলো আরএসএস। আজ থেকে 2 বছর আগে নিঃশব্দে আরএসএস শুরু করেছিল বুথ দখল। আরএসএস অমিত শাহর সাথে বসে কাগজে কলমে বুঝিয়ে দিয়েছিল স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। বাকি সব যা করার করো, সব করো, কিন্তু বুথ ধরে ধরে ভোট পেতে হবে, পেতেই হবে।
আর সেই ভোট আনার দায়িত্বে থাকবে আরএসএস এবং বিজেপির এক অদৃশ্য নামহীন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাহীন পান্না প্রমুখ। যদি বিজেপি জেতে, শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হন, যখনই শুভেন্দুর মনের কোনায় গর্ব বাসা বাঁধবে, ওনাকে নিজেকে স্মরণ করে দিতে হবে, এ জিত আমার নয়, এ জিত পান্না প্রমুখদের, যারা বাড়ি বাড়ি গিয়ে বছরের পর বছর, এই 26-এর নির্বাচনের আগে 2 বছর ধরে কখনো ভাবেনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমরা বাড়ি বাড়ি ঘুরছি, যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়েছিল পরিবর্তন চাই। আমি র্যালি করার সময় হয়তো ভেবেছি মুখ্যমন্ত্রী হব তো। এক নজর রাখা যাক আরএসএস আর অমিত শাহর সেই গোপন বৈঠকের উপরে নাগপুরে, যা নির্ধারণ করেছিল বাংলায় বিজেপি আরএসএস এর যৌথ নির্বাচনী স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজি তুলে দেওয়া হয়েছিল বিজেপির অন্দরমহলে 3 বড় নেতার হাতে, মহেশ শর্মা, সিপি যোশী ও সঞ্জয় বর্মা। আর তারাই লড়েছেন এই নির্বাচন কলকাতায় বসে। শুভেন্দু ছিল মুখ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন হাত পা, সবকিছুই নিয়ন্ত্রণ করেছেন এই 3 উর্বর মস্তিষ্ক। সেই গোপন স্ট্র্যাটেজিস্টরা কোনোদিন ক্যামেরার সামনে আসে না, গরম গরম কথা বলে না, ইন্টারভিউ দেন না, তাদেরকে আপনারা চেনেন না। আর তাদেরই মনের কথা আপনাদের আজ আমি বুঝিয়ে বলছি। আরএসএস বিজেপিকে বলেছিল, আমরা তোমাদের আমাদের ক্যাডেট দিচ্ছি, মানে আরএসএস এর ক্যাডেট দিচ্ছি আগামী 1.5-2 বছরের জন্য, যতক্ষণ না নির্বাচন শেষ হয়। তোমরাও খুঁজে নাও এমন কর্মীদের যারা ফলের আশা করে না। বানানো যাক পান্না প্রমুখের এক সৈন্য দল, যারা নিঃশব্দে ঘরে ঘরে বুথে বুথে ঘুরবে, গরমে, বৃষ্টিতে, শীতে, এবং 1-1.5 বছর ধরে। হলো তাই। নির্বাচন ঘোষণার আগে 1 লক্ষ মিটিং আয়োজিত হয়েছিল সারা বাংলায়। 1 লক্ষ। যে মিটিংয়ে মানুষকে বোঝানো হলো কেন পরিবর্তন চাই। আর জানেন, সেই মিটিংয়ে কোনো ফ্ল্যাগ ছিল না, কারণ নয়। সেই মিটিংয়ে কোনো পোস্টার ছিল না, না ছিল নেতাদের বক্তৃতা, মাইক বাজেনি। শুধুই বার্তালাপ, ঘনিষ্ঠ বার্তালাপ ছোট ছোট জনগোষ্ঠীর সাথে ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলা জুড়ে। নির্বাচনের আগে 1 লাখ মিটিং, আর নির্বাচন ঘোষণার পরে 1.5 মাসে আরো 1.5 লাখ মিটিং। আরএসএস এবং বিজেপি বাংলার নির্বাচনকে পাখির চোখে তীর মারার মতো লড়েছে এবার। আরএসএস বিজেপির মিটিং শুরু হয়েছিল একটা কাগজে লেখা 3টে লাইন দিয়ে, মানে যেটা নাগপুরে হয়েছিল। সেই মিটিংয়ে যে 3টে লাইন 2026-এর নির্বাচনের সারমর্ম, তাই আমি বলছি। প্রথম, 2021-এ বিজেপি আর টিএমসির আসনের ফারাক ছিল 138টা সিটে, বিশাল ব্যবধান। কিন্তু ভোটের ব্যবধান কত? মাত্র 10%। দ্বিতীয়, 2021-এ বিজেপি 40টা সিট হেরেছিল 10,000 ভোটে, ও 20টা সিট হেরেছিল 5,000 ভোটের কমে। মানে এতগুলো সিট তারা হেরেছিল 5 আর 10,000 সিটের, মানে 10,000 ভোটের মার্জিনে। তার মানে এটা দুটো যোগ দিলে 60টা সিট বিজেপির নাগালের মধ্যে ছিল 2021-এ এবং আছে 2026-এ, যার রেজাল্ট আপনারা 1-2 দিনের মধ্যে পাবেন। আরএসএস আর বিজেপির সেই নাগপুরের মিটিং অনেক রাত অব্দি চলেছিল, মধ্যরাত অব্দি। অনেক কথা হয়েছিল বিজেপি ও আরএসএস এর মধ্যে। আর সব কথার শেষে চোখ আবার ফিরে গেছিল ওই 2টি পয়েন্টের উপরে। তারপর 1 সপ্তাহের মধ্যে তৈরি হয়েছিল একটা মাস্টার ব্লুপ্রিন্ট। সেই ব্লুপ্রিন্টের প্রথম পয়েন্ট, 77টা জেতা আসন, মানে 2021-এর জেতা আসন আর কোনোভাবেই ধরে রাখতে হবে, সেখানে হারলে হবে না। তার সাথে 50টি সিটকে ঘোরাতে হবে, যেখানে বিজেপি হেরেছিল 5 থেকে 10,000-এর মার্জিনে, আর জিততে হবে নতুন 20 থেকে 30টা সিট। তবেই পৌঁছানো যাবে 148-এর ম্যাজিক ফিগারে। দ্বিতীয় যে পয়েন্টটা নির্ণয় হয় সেই মিটিং, চলুন কাগজে সব সহজ লাগছে, কিন্তু কিভাবে সম্ভব হবে এটা?
বাংলায় 294টি আসন আছে, প্রত্যেকটি আসনে 250 থেকে 300 বুথ, প্রত্যেকটি বুথে 900 থেকে 1200 ভোটার। আর এই অঙ্কতেই লুকিয়ে আছে 2026-এর নির্বাচনে জেতার স্ট্র্যাটেজি। 2021-এর নির্বাচনে বিজেপির বেশিরভাগ হারা আসনের প্রত্যেকটি বুথের ব্যবধান ছিল 150 থেকে 300 ভোট। মানে 150 থেকে 300 ভোটের ব্যবধানে বিজেপি বুথ হেরেছিল। আর যে আসনগুলিতে সেই বুথ হেরেছিল সেইটাতেই ছিল এবারের নির্বাচনে, মানে 26-এর নির্বাচনে পাখির চোখের উপরে তীর। তৃতীয়, বিজেপির পান্না প্রমুখ সিস্টেম, এর দেশভর খ্যাতি আছে। লক্ষ লক্ষ পান্না প্রমুখ কাজ করেন এই ইলেকশনেও বাংলায়। আর তাদের প্রত্যেককে টার্গেট দেওয়া হয়েছিল এই প্রতি বুথে 300 ভোট জোগাড় করা, বেশি জোগাড় করা। ফাইনালি আসি সাউথ বেঙ্গলে। বিজেপি জিতেও হেরে যায় সব নির্বাচনে। কেন জিতেও হেরে যায়? কারণ 70 থেকে 90 হাজার ভোট পেয়েও তারা হেরেছে সাউথ 24 পরগনা। এই নির্বাচনে স্ট্র্যাটেজি ছিল ভোট দান বাড়ানো। এই অঙ্কটা সাউথ 24 পরগনাতে যদি পেরোতে হয় তাহলে ভোট বাড়াতে হবে। টার্গেট কি ছিল? 3 থেকে 5% ভোট দক্ষিণবঙ্গে বাড়াতে পারলে তবেই 24টি আরো আসন জেতা যাবে দক্ষিণবঙ্গে। বিজেপি এই কর্মকাণ্ডকে পরিণত করার জন্য বাংলাকে ভাগ করেছিল 5টি ভাগে। আর এই 5টি ভাগের দায়িত্বে ছিলেন একজন কেন্দ্রীয় মন্ত্রী ও আরএসএস এর একজন বর্ষীয়ান প্রচারক। কিন্তু সবকিছু করে কি বিজেপি শেষে হার মানবে মমতার কাছে? আর যদি বিজেপি হারে তাহলে অমিত শাহর মনে কোনো ক্লেশ অথবা দুঃখ সত্যি বলতে থাকা উচিত নয়। আমার মনে হয় অমিত শাহকে মেনে নিতে হবে তিনি এই নির্বাচনে যদি মমতার কাছে হেরে যান, যোগ্য প্রতিদ্বন্দ্বীর কাছেই হেরেছেন।